আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে উত্তর চব্বিশ পরগনার রামপ্রসাদের ভিটে। শ্যামা সঙ্গীত শুনলেই যে নামটা প্রথম মনে আসে সেটা হচ্ছে রামপ্রসাদ। তো আজকে এসে শ্যামা সঙ্গীতের রচয়িতা রামপ্রসাদের জন্মস্থানে কিন্তু চলে এসেছি, যে স্থানটা পরিচিত রামপ্রসাদের ভিটে বলে। তো এটা কোথায় আছে, এখানে এলে তোমরা কি কি দেখতে পাবে, কিভাবে আসতে হবে, টোটাল ডিটেলস কিন্তু ভিডিওটা রয়েছে, তাই ভিডিওটা পুরো দেখবে, একদম কিন্তু স্কিপ করো না। রামপ্রসাদ যে পুকুরে স্নান করতেন সেটা এখানে রয়েছে, তার ধ্যান কক্ষ এখানে রয়েছে, গঙ্গার ঘাট এখানে রয়েছে যেখানে তিনি বিলীন হয়ে গিয়েছিলেন, ইত্যাদি আরও কিছু। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তো হাই, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ট্রাভেল ব্লগ। তো উইকেন্ড হলেও কোথাও না কোথাও চলে যাই, বাট এই গরমে যাওয়া খুব মুশকিল, তার মধ্যে সুযোগ পেলে চলে যাই। তো অ্যাজ ইউজুয়াল আমি দাঁড়িয়ে রয়েছি পালপাড়া স্টেশন থেকে, আর এখান থেকে উঠবো ট্রেনে। তো দেখো ট্রেন চলে এসছে, আর আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের হালিশহর। তো দেখো নেমে গেছি হালিশহরে, এটা হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন, এখান থেকেই বেরোবো। আর এর হালিশহরে কিন্তু অনেক দর্শনীয় স্থান আছে, তার ভিডিও কিন্তু অনেক আমার চ্যানেলে রয়েছে। তো দেখো দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এটা আমরা 2 নম্বরে, আর যেতে হবে হচ্ছে 1 নম্বরের দিকে। তো দেখো চাইলে কিন্তু এখানে কিন্তু ওভারব্রিজ আছে, যেটা একদম পুরো 1 নম্বরের দিকে কানেক্টেড, বাট আমরা আর ওভারব্রিজটা ক্রস করিনি, আমরা শর্টকাট রাস্তা নিয়ে কিন্তু এখান থেকে চলে যাচ্ছি। তো তোমরা কিন্তু যে কোনো ট্রেন মানে শান্তিপুর আর রানাঘাট গেদে যে কোনো লোকাল ট্রেন ধরে কিন্তু এখানে আসতে পারো, আর 1 নম্বর থেকেই কিন্তু বেরোবে। তো এই দেখো ঠিক এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে, যেটা টিকিট কাউন্টারের সামনে থেকে বেরোতে পারো, বা ওই যে ওভারব্রিজ উঠলেও কিন্তু সেটাও তোমাদেরকে একদম স্টেশনের বাইরের দিকেই নিয়ে আসবে। এখান থেকে মিনিট 5 হেঁটে কিন্তু টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। তবে তার আগে দেখা যাচ্ছে এদিকের বাঁদিকে দেখো একটা খুব সুন্দর কালী মায়ের একটা মন্দির আছে। তো এখন ওখানে আলো জ্বললে খুব সুন্দর লাগে দেখতে, কালো রঙের মূর্তিটা পুরো। তো ফেরার সময় তোমাদেরকে এটা দেখাচ্ছি। তো দেখো ঠিক এটা স্টেশন থেকে বেরিয়ে একটু হাঁটা পথে কিন্তু এখানে অটো স্ট্যান্ড পেয়ে যাবে। আর রামপ্রসাদের ভিটে আরও যে দর্শনীয় স্থান আছে বললে কিন্তু এখান থেকেই টোটোগুলো বা অটোগুলো নিয়ে যায়। তো আজকে আমরা অটোতে এসেছি, আর এখানে জনপ্রতি ভাড়া নিল হচ্ছে আমাদের 12 টাকা, যেটা আগে 10 টাকা ছিল। মিনিট ধরো 7-8 টাইম লাগলো, আর অটো আমাদের ঠিক নামিয়ে দিল এখানটাতে। এটা হচ্ছে রামপ্রসাদের ভিটে। তো বড় একটা গেট আছে যেটা বন্ধ, যেটা কোনো অনুষ্ঠান বিশেষ খোলা হয়, তবে এর পাশে কিন্তু একটা ছোট গেট আছে। আর যদি কেউ এখানে এসে পুজো দিতে চায়, তো এখানে কিন্তু ডালা ঠালাও বিক্রি হয় আশেপাশে, তো সেখান থেকেও তোমরা নিতে পারো, বা বাড়ি থেকেও কিন্তু নিয়ে আসতে পারো। একটা সুন্দর শান্ত শিষ্ট নিরিবিলি কিন্তু পরিবেশ এই রামপ্রসাদের ভিটে। তবে প্রথম ঢুকতেই এই যে বড় যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি গাছ নয়, এটা হচ্ছে বট গাছের একটা ঝুড়ি, যেটা কিন্তু অনেক মোটা হয়ে একটা গাছের আকার নিয়েছে। দেখো এখানে কিন্তু অনেক মানুষ মনস্কামনা পূরণের জন্য এখানে লাল চুনরি বেঁধে যায়, এখানে পুজো করে। আর আসল যে বট গাছ সেটাও দেখাচ্ছি, সেটা বলা হয় সেটা কিন্তু প্রায় 400-450 বছরের পুরনো। দেখো অনেক বড় কিন্তু এই এরিয়াটা। এখানে রয়েছে একটা পঞ্চবটী, যেখানে 5টা গাছের সংমিশ্রণ রয়েছে। এখানে রয়েছে সেই পুকুরের ঘাটটা যেখানে রামপ্রসাদ স্নান করতেন, রয়েছে তার পুজো করার সেই কালী মন্দির, শিব মন্দির, সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরটা। তো এখানে অনেক রেস্ট্রিকশন আছে, এখানে ফটো তোলা ভিডিও করা মানা আছে, বাট আমি সময় সুযোগ হলে তোমাদেরকে ফটো বা ভিডিও দুটোই শেয়ার করে দেখাচ্ছি। দেখো লেখাও আছে এখানে। দেখো বিখ্যাত মাতৃসাধক ও কবি রামপ্রসাদ সেনের জন্মস্থান ও সাধন পীঠ হলো কিন্তু এই স্থানটি। এখানেই তিনি সাধনা করতেন এবং বহু শ্যামাসঙ্গীত রচনা তিনি করেছিলেন এখানেই। যেমন মন রে কৃষি কাজ জানো না, ডুবতে রে মন কালীবরে, ইত্যাদি যে বিভিন্ন
জনপ্রিয় শ্যামাসঙ্গীত আছে তা কিন্তু এই মানে কালী সাধক রামপ্রসাদ সেনেরই রচনা করা। এই দেখো এখানে একটা পুকুর ঘাটটা বাধাই করা রয়েছে, আর এখানে প্রচুর পায়রা রয়েছে। দেখো বিকেলে হলে এখানে কিন্তু বহু মানুষ আসে, আর দেখো পুকুরে কিন্তু অনেক কচ্ছপ আছে, মাছ আছে। তাই পুকুরটার চারিদিকটা দেখো বাউন্ডারি করা রয়েছে, এখানে কাউকে নামতে দেওয়া হয় না। 1800 শতাব্দীতে সাধক রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন এবং তার জীবনের অধিকাংশ সময় কিন্তু তিনি এই স্থানে অতিবাহিত করেন। বলা হয় সাধক রামপ্রসাদ কিন্তু এই স্থানেই মা কালীর দেখা পেয়েছিলেন, তবে তিনি মা কালীকে মা রূপে নয় বরং কন্যা রূপে তার দেখা পেয়েছিলেন। এখানে কিন্তু প্রচুর কচ্ছপ আছে, দাঁড়াও আমি অনেকক্ষণ থেকে দেখার চেষ্টা করছি, আর সাথে রয়েছে প্রচুর পায়রা। একটা বিকেলে মানে এই সামারের বিকেলে ঘুরতে আসার কিন্তু একটা আদর্শ স্থান। তবে এই স্থানটি কিন্তু ভারতের পর্যটন মানচিত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান। পারলে অবশ্যই কিন্তু একবার এখানে ঘুরে যেও। আর এখানে প্রচুর দর্শনীয় স্থান আছে, আর হালিশহরের অনেক ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও আপলোড আছে। এই রামপ্রসাদ সেন বাল্যকালে সংস্কৃত টোলে পড়াশোনা করার পর তিনি জমিদার কৃষ্ণচন্দ্র রায়ের অধীনে হিসাবরক্ষক বা কবিয়াল হিসাবে কিন্তু কাজ শুরু করেছিল। এই দেখো বলতে বলতে কিন্তু একটা কচ্ছপের দেখা আমি এখানে পেয়ে গেছি। এখানে প্রচুর কচ্ছপ আছে যেগুলোকে কিন্তু এখানে প্রতিপালন করা হয়, আর মাছও আছে অনেক। কৃষ্ণচন্দ্র রায়ের কাছে হিসাব রক্ষকের কাজ করতে করতে কিন্তু বেশিরভাগ সময় বলা হয় তার সেই হিসাবের যে খাতা তাতে নাকি বিভিন্ন রকমের এই শ্যামা সঙ্গীতগুলো লেখা থাকতো। এবং অনেক সময় অনেক মন্দিরে গেছি, সেখানে হয়তো পুকুরে মাছ সংরক্ষণ করতে দেখেছি, কিন্তু এরকম কচ্ছপ এত কচ্ছপ তাও এরকম সংরক্ষণ করতে কিন্তু দেখিনি। এখানে কিন্তু প্রচুর কচ্ছপ রয়েছে, অনেক বেশ বড় বড় সাইজ কচ্ছপগুলো। যাই হোক ভালো লাগলো, বা চলো বাকি আরও যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রামপ্রসাদ সেনই হলেন প্রথম শাক্ত কবি যিনি মা কালীকে নিজের কোমল স্নেহময়ী মা বা ছোট্ট মেয়ে হিসাবে কল্পনা করে গান গেয়েছিলেন, আর তার সেই রচিত ভক্তি গীতিগুলোই কিন্তু শ্যামা সঙ্গীত নামে পরিচিত। যেটা এখন আপাতত বন্ধ রয়েছে, আর ঠিক এর ভেতর কিন্তু রয়েছে রামপ্রসাদের একটা ধ্যানরত মূর্তি। আর এটা টোটাল দেখো এরিয়াটা, এখানে সুন্দর কাজ করা রয়েছে কারুকার্য। দেখো জানলাটা হাফ খোলা রয়েছে, তো হাফ দেখো দেখা যাচ্ছে। দরজা তো আপাতত রয়েছে বন্ধ, তো খুললে কিন্তু ভেতরটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার চলো তোমাদের ভেতরের নাট মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অনেক বড় করে অন্নকূট উৎসব হয়, তখন কিন্তু কয়েক হাজার মানুষের কিন্তু এখানে সমাগম হয়। এখানে কিন্তু অনেক বড় জায়গা, সন্ধ্যেবেলা যখন আরতি হয় পুজো হয় তখন এখানে অনেক মানুষ আসে। আর এই যে সামনে রয়েছে মা কালীর সেই মূর্তি। এটা বলা হয় যে পরে আসামের কোনো ব্যক্তি নাকি এই মূর্তিটি কিন্তু তৈরি করে দিয়েছিলেন এখানে।
আর ঠিক মন্দিরের দেখো, ওই মন্দিরের ভেতর কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানো নিষেধ, তাই বাইরে একটা জায়গা করা আছে। আর এটা হচ্ছে সেই পঞ্চবটী, যেটা কিন্তু 5টি গাছের সমন্বয় কিন্তু এখানে রয়েছে। আর এখানে একদম বাঁধানো রয়েছে। আর এই গাছের গোড়াতেই কিন্তু বসে রামপ্রসাদ সিদ্ধি লাভ করেছিলেন। বট, অশ্বত্থ, নিম, বেলগাছ এই 5টি গাছের সমন্বয়ে কিন্তু গঠিত হয়েছে এই পঞ্চবটী। বলা হয় এই পঞ্চবটী বনেই নাকি একসময় বেড়া বাঁধতে গিয়ে রামপ্রসাদ সেন তার ছোটো মেয়েকে ডেকেছিলেন। এই সময় ছোটো মেয়ে কোনো কাজে ব্যস্ত থাকায় মা কালী নাকি তার ছোটো মেয়ের রূপ নিয়ে সেই বেড়া বাঁধতে সাহায্য করেন। এই জায়গাটি কিন্তু এখন সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা রয়েছে। আর রামপ্রসাদ সেনের গাওয়া কালজয়ী শ্যামাসঙ্গীত শুনে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র রায় নাকি তাকে প্রায় 30-40 একর জমি উপহার হিসাবে দিয়ে থাকলেন। এই জায়গাটাতে না একটা ভীষণ শান্তি অনুভব হয়। বলা হয় এখানে নাকি একটা গাব গাছ ছিল, যেটার উপর নাকি পদ্ম ফুল ফুটতো, তবে বর্তমানে সেই গাছটি কিন্তু এখানে নেই। আর এখানে কিন্তু অনেক মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য আসে, সেখানে পুজো দিয়ে কিন্তু তারা লাল চুনরি বেঁধে দেয়। তবে এখানে পুজোর সামগ্রী আশেপাশে কিন্তু দোকান আছে, চাইলে সেখান থেকেও আনতে পারো, বা চাইলে কিন্তু কেউ নিজের বাড়ি থেকেও নিয়ে আসতে পারো। দেখো এখানে কিন্তু একটা শিব মন্দিরও আছে ভেতরে, যেটাকে কিন্তু রামপ্রসাদ সেন নিজের হাতে পুজো করতেন। তবে এখানে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, তবে সেই ভোগ প্রসাদের জন্য কুপন কিন্তু 9টা থেকে সকাল 10টার মধ্যেই পাওয়া যায়। আর কুপন মূল্য হচ্ছে 50 টাকা। তবে এখানকার ভোগে কিন্তু খিচুড়ি দেওয়া হয়। রামপ্রসাদ সেন কিন্তু এই স্থানে বসে অনেক কালজয়ী গান রচনা করেছেন। আর এটা বলা হয় তখন এখানে পাশে যে প্রবাহিত যে নদী, সেই নদী দিয়ে নাকি একদিন আলীবর্দী খাঁ যাচ্ছিল। তো তিনি নাকি তার গানে মুগ্ধ হয়ে তাকে তার নৌকোতে ডেকে নিয়েছিলেন। আর নৌকোয় বসে কিন্তু রামপ্রসাদ সেন সেই কালজয়ী গান গাইছিলেন। আর এখানে আর একটা জিনিস দেখাচ্ছে, এখানে কিন্তু ছোটো একটা ফাউন্টেন আছে। আর এখানেও কিন্তু প্রচুর 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 কিন্তু কচ্ছপ রয়েছে। তো এখানে হয়তো সন্ধ্যের পর হয়তো এটা লাইট চলে বা এখান থেকে জলটা বেরোয়, তখন নিশ্চয়ই খুব সুন্দর লাগবে। তো সন্ধে অবধি আমরা এখানে ওয়েট করবো না, কারণ এখানে আশেপাশে দেখার আরও কিছু জায়গা আছে, তো আমরা সেখানেও যাবো। তো চলো, এখানে কিন্তু আছে রামপ্রসাদের স্নানের ঘাট, মানে গঙ্গার ঘাট, যে ঘাটে কিন্তু রামপ্রসাদ গান গাইতে গাইতে গঙ্গার বক্ষে বিলীন হয়ে গেছিলেন। তো সেই ঘাটটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে দেখো, মন্দির থেকে দেখো ওখানে বেরিয়েই একটা মিষ্টির দোকান, তার দেয়ালে না এত সুন্দর করে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে রামপ্রসাদের জীবনের বিভিন্ন জিনিসগুলো। দেখো দোকানটার নাম হচ্ছে রামপ্রসাদ সুইট। এই দেখো, এটা হচ্ছে মন্দিরটা, রামপ্রসাদের ভিটে বলা হয় যেটাকে। আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে এই মিষ্টির দোকানটা। তো এখান থেকে কিন্তু হাঁটা পথে মাত্র 5 থেকে 6 মিনিট লাগবে, বা তোমরা চাইলে কিন্তু এখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, আর টোটো করেও যেতে পারো। টোটো নেবে এখান থেকে ওই ঘাট, স্নানের ঘাট অবধি পার হেড 10 টাকা। তো বেশ বিকেলবেলার দিকে হাঁটতে বেশ ভালো লাগছিল, তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতেই যাচ্ছি। তো দেখো এখানে তো হাঁটতে হাঁটতে যাচ্ছি রামপ্রসাদের স্নানের ঘাট, বাট তার আগে এখানে কিন্তু শুনলাম এখানে একটা জোড়া শিব মন্দির আছে, যে জন্য আমরা আর কোনো টোটো নিইনি, হেঁটে হেঁটেই যাচ্ছি। তো এটা হচ্ছে দেখো জোড়া শিব মন্দির। এটাও কিন্তু অনেক প্রাচীন, মানে এখানে দুটো মন্দির আছে আর কি, দুপাশে দুটো, যেখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। দেখো দেখে বুঝতেই পারবে যে এটা বেশ প্রাচীন।
তবে এই মন্দিরের ভেতরে ঢোকার আগে দেখলাম এখানে কিন্তু অনেক খোদাই করে অনেক কিছু লেখা রয়েছে, মানে রামপ্রসাদের জীবনের সাথে কানেক্টেড কিছু, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো মাঝখানে সিঁড়ি, দুপাশে কিন্তু দুটো মন্দির। তো চলো একদম এখান থেকে দেখো শুরু করছি। দেখো ওখানে কৃষ্ণচন্দ্র রায়ের দরবার, একদম এই সাইড থেকেই শুরু করছি। ফার্স্ট এখানে দেখো শ্রদ্ধাময়ী সহ গঙ্গার কিছু একটা চালক, পঞ্চবটিতে কালিয়াধর। আমাকে একটু তাড়াতাড়ি দেখাতে হচ্ছিলো কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো। এটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের পূজা মণ্ডপ, এখানে উঠে গেছে। এটা হচ্ছে সিরাজের দরবার, এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র রায়ের দরবার। এটা দেখো পূজা মণ্ডপ, কৃষ্ণকালী, আর মাঝখানে সিঁড়ি। তারপর এখানে দেখো রামপ্রসাদের কর্মস্থল শোভাবাজার, কলকাতা, গঙ্গা তীরে সিরাজ ও প্রসাদ। হচ্ছে কালীরূপে মাতৃদর্শন। এখানে দেখো রামপ্রসাদের বিবাহ, এটা হচ্ছে রামপ্রসাদের দীক্ষা, মানে তিনি যখন দীক্ষা নিয়েছিলেন সেটা। রামপ্রসাদের স্বাস্থ্য চর্চা। আর দেখো মন্দিরটা, তো এখানে অনেক কিছু জিনিস কিন্তু এখানে এভাবে করা রয়েছে, একটু সংরক্ষণ করে রাখলে বোধহয় ভালো হতো। মন্দিরের গায়ে অনেক টেরাকোটার কাজ রয়েছে যেগুলো কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে। ওখানে সূক্ষ্ম সূক্ষ্ম অনেক কাজ রয়েছে। তো চলো এবার ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের, কারণ সামনে স্নানের ঘাট আছে, ওখানেও যেতে হবে। দেখো এখানে ধ্যানরত একটা রামপ্রসাদের মানে মূর্তি রয়েছে, শ্রীরামকৃষ্ণ, মাতা শারদার মূর্তিও রয়েছে দেখলাম। আর এই যে দুটো যে শিব মন্দির, তাতে হচ্ছে শিবলিঙ্গ রয়েছে, বেশ বড় শিবলিঙ্গ। এখানে কিন্তু শুনছিলাম স্থানীয়দের কাছে শিবরাত্রি বা নীল পুজোর সময় কিন্তু এখানে প্রচুর মানুষ এসে পুজো দেয়, শিবলিঙ্গে তারা জল ঢালে। এই সামনেটা দেখো একটা এরকম মঞ্চ মতো করা আছে, জানি না ওখানে হয়তো কোনো পুজো টুজো সময় হয়তো ওখানে কিছু করা হয়। অনেকটা বেশ অস্পষ্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে, তাও যতটা দেখাচ্ছি দেখো আমি। ওপর থেকে সন্ধ্যাও হয়ে গেছিলো, কারণ আমরা ওই রামপ্রসাদের ভিটেতে কচ্ছপ দেখতে দেখতে অনেকটা টাইম কাটিয়ে ফেলেছিলাম। প্রায় একই সাইজের কিন্তু দুটো শিবলিঙ্গ দুটো মন্দিরে রয়েছে। তো দেখো এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি, এটা জোড়া শিব মন্দির বলে। এটাও কিন্তু হালিশহরের দর্শনীয় স্থানের মধ্যে একটা। তো প্রচুর দর্শনীয় স্থান কিন্তু হালিশহর আছে, মোটামুটি তোমরা একদিনে এলে হয়তো শেষও করতে পারবে না। তো চলো এবার আমি স্নানের ঘাটটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে রামপ্রসাদের স্নানের ঘাট। তবে স্নানের ঘাটটা কিন্তু নতুন করে আবার রিনোভেট করা হয়েছে। উপরে দেখো শ্রী রামপ্রসাদের মাথায় একটা মা কালীর মূর্তি রয়েছে। মানে বলা হয় যখন রামপ্রসাদের মা কালীর মূর্তি নিয়ে গান গাইতে গাইতে গঙ্গা বক্ষে বিলীন হয়ে গেছিলেন, সেটাই একটা ওখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এখানে একটা মন্দির আছে, এখানে একটা মন্দির রয়েছে দেখো। আর এখানেও কিন্তু দেয়ালের গায়ে রামপ্রসাদের বিভিন্ন জীবনের ঘটনাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে বহু মানুষ গঙ্গা বক্ষে এখানে দেখো বসে আছে, সিঁড়ি সিঁড়ি ধাপ ধাপ করা। কেউ যারা আসছে যাচ্ছে হয়তো তারা ওদেরকে কিছু পয়সা দিয়ে যাচ্ছে, কেউ স্নান করতে আসছে। ভীষণ সুন্দর কারুকার্যগুলো। তবে এখানে বেশিক্ষণ দাঁড়ানো খুব মুশকিল, কারণ এখানে যারা ওই বিকেনিরা রয়েছে তারা এসে আর কি আঁকড়ে ধরছে যে পয়সা দিয়ে যাও, কিছু খাবারের কিছু দিয়ে যাও। আর এখানে প্রচুর রয়েছে, তোমাদের যদি দিতে চাও তো অনেক খুচরো পয়সার সাথে কিন্তু রাখতে হবে। এখানে একটা হনুমানজির মূর্তি রয়েছে, এখানে একটা ছোটো হনুমান মন্দিরও রয়েছে। এখানে দেখো অনেক প্রাচীন বট গাছ যেগুলো ঝুড়ি নেমে এসছে। প্রচুর শিবলিঙ্গ রয়েছে ছোট ছোট। এটা একটা গাছের ঝুড়ি, বড় একটা গাছ।
ধরুন ইন্ডিয়াতে গাছ রক্ষা করার সব থেকে এটা হচ্ছে ইজিয়েস্ট অ্যান্ড বেস্ট ওয়ে। গাছের মধ্যে কোনো লাল কাপড় চুড়ি বেঁধে তার নিচে কিছু শিবলিঙ্গ বা এমনি কোনো নর্মাল পাথর রেখে দাও, আর সিঁদুর তেল সিঁদুর লাগিয়ে দেখো গাছটা কেউ কাটবে না। আর এটা হচ্ছে সেই ঘাট যেখানে কিন্তু রামপ্রসাদ বিলীন হয়ে গিয়েছিলেন। এখানেও কিন্তু বহু মানুষ আসে। আর আমরা যখন এসেছিলাম তখন পসিবলি এখানে জোয়ার চলছিল একদম, তাই আর কাছে যায়নি কারণ ঢেউগুলো অনেক উঁচু থেকে জানো না মন রে, কৃষিকাজ জানো না। আর ঠিক এই রামপ্রসাদের স্নানের ঘাটের একদম পাশে আছে হালিশহরের ট্রেক পার্ক। আর এটা এমন একটা পার্ক যেটা কিন্তু একদম এন্ট্রি ফ্রি, কোনো এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য নেই। আর খুব সুন্দর পার্কটা, একটা ছোট পার্ক হলেও সাজানো গোছানো, যেটার ভিডিও কিছুদিন আগে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তো চাইলে একটা সুন্দর সন্ধ্যা তোমরা কিন্তু এখানে এসে কাটাতে পারো। আর এই পার্কটার ভেতর কিন্তু প্রচুর খাবারের স্টল রয়েছে, একটা ছোট্ট কফি হাউস আছে, চাইলে বাইরের খাবার এখানে এনেও কিন্তু খেতে পারো। তো এটা একদম পুরো ফ্যামিলি পার্ক, মানে প্রচুর মানুষ কিন্তু এখানে সন্ধ্যাবেলায় আসে, সকাল সন্ধ্যে কিন্তু এখানে জগিং করার জন্য আসে। আর এখানে একটা খুব সুন্দর কিন্তু ফাউন্টেনও আছে। আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছিল এই গাছটা। দেখো গাছটাকে কি সুন্দর করে একদম চোখ মুখ দিয়ে একটা দেখো একটা মানুষের আকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর সন্ধ্যের পরে দেখো লাল আভা মিশে আছে, ভীষণ সুন্দর লাগছে। তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।